কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে বোয়িং বিমানের চলাচল শুরু। 4 লেনে উন্নীত করা হবে চট্টগ্রাম কক্সবাজার সড়ক। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি কক্সবাজার চট্টগ্রাম এই রাস্তাকে 4 লেনে উন্নীত করা হবে। যে সমস্ত মানুষগুলি এই এলাকায় থাকতো আপনারা জানেন, তাদের জন্য আলাদা আমরা নদীর ওপারে ফ্ল্যাট বাড়ি নির্মাণ করেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি মিজানুর রহমান খবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি তদন্তে পানি উন্নয়ন বোর্ডের 14 প্রকৌশলীকে ঢাকায় তলব। কাল দুদকের শুনানি। বর্ষা মৌসুমের আগেই সিরাজগঞ্জে নদী ভাঙন শুরু। নিরাপদ আশ্রয়ের খোঁজে নদী পাড়ের মানুষ। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি দায়ী বলছেন এলাকাবাসী। এখনো ঊর্ধ্বমুখী চালের বাজার। দাম বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা। সরবরাহ সংকট কাটতে শুরু করায় দাম কমার আশা। বরিশালে বিএনপির কর্মী সভায় কেন্দ্রীয় নেতাদের সামনে দু গ্রুপের হাতাহাতি হট্টগোল। মাদারীপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত 12। এবং মানসম্পন্ন কারিগরি শিক্ষা নিশ্চিত করতে শ্রমবাজারের চাহিদা উপযোগী পাঠ্যক্রম তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 4 লেনে উন্নীত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে কক্সবাজারের ইনানি বিচ পয়েন্টে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত 80 কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভের উদ্বোধন করে সুধী সমাবেশে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী আরো বলেন, বিমানবন্দরের আধুনিকায়নের কারণে যারা বাসস্থান হারাচ্ছেন তাদের উন্নত বাসস্থানের ব্যবস্থা করবে সরকার। এর আগে প্রধানমন্ত্রী কক্সবাজার বিমানবন্দরের রানওয়ের সম্প্রসারিত অংশে বোয়িং বিমান চলাচলের উদ্বোধন করেন। কক্সবাজার থেকে আরো জানাচ্ছেন ফেরদৌস লিপি। এক পাশে সবুজের সমারোহ নিয়ে দাঁড়িয়ে থাকা উঁচু পাহাড়, আর অপর পাশে উত্তাল সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে বেলাভূমিতে। এই দুইয়ের বুক চিরে সুপ্রশস্ত পিচ ঢালা পথ মেরিন ড্রাইভ। 1996 সালে এর নির্মাণ কাজ শুরু হলেও নানা প্রতিবন্ধকতা পেরিয়ে অবশেষে 80 কিলোমিটার দীর্ঘ এই মেরিন ড্রাইভ সড়কটি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল 11টার কিছু পরে কক্সবাজারের ইনানি বিচ পয়েন্ট থেকে এটি উদ্বোধন করেন তিনি। সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে এটি বাস্তবায়ন করেছে সেনাবাহিনীর প্রকৌশলী কোর। সমস্ত কাঠামোগুলি গড়ে তোলা এবং উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে কক্সবাজার উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বলেন, মেরিন ড্রাইভের ফলে পর্যটনের পাশাপাশি নতুন গতি আসবে এই এলাকার আর্থসামাজিক উন্নয়নেও। ঘোষণা দেন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 4 লেনে উন্নীত করারও। এটা যেমন মানুষ সৌন্দর্য উপভোগ করবার সুযোগ পাবে, সেই সাথে সাথে এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নেরও বিরাট সুযোগ সৃষ্টি হবে। কক্সবাজার চট্টগ্রাম এই রাস্তাকে 4 লেনে উন্নীত করা হবে। প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারকে প্রাচ্য ও পাশ্চাত্যের সেতু বন্ধন হিসাবে গড়ে তুলতে কাজ করছে সরকার। সেজন্য কক্সবাজার বিমানবন্দর আধুনিকায়নের কাজ করছে সরকার। এর ফলে বাস্তুহারাদের উন্নত পুনর্বাসনের ব্যবস্থার কথাও তুলে ধরেন তিনি। এই বিমানবন্দরটাকে আমরা আধুনিক উন্নত বিমানবন্দর হিসেবেই গড়ে তুলব, সে প্রকল্প আমরা গ্রহণ করেছি। আর যে সমস্ত মানুষগুলি এই এলাকায় থাকতো আপনারা জানেন, তাদের জন্য আলাদা আমরা নদীর ওপারে ফ্ল্যাট বাড়ি নির্মাণ করেছি। বিশ্বায়ন ও আঞ্চলিক সংযোগ প্রচেষ্টার অন্যতম কেন্দ্রস্থল এই কক্সবাজার। দক্ষিণ পূর্ব এশিয়ার গেটওয়ে এটি। দীর্ঘ এই মেরিন ড্রাইভ উদ্বোধনের মধ্য দিয়ে শুধুমাত্র পর্যটন নগরী কক্সবাজার নয়, সমগ্র বাংলাদেশের অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হল। ফেরদৌস লিপি, সময় সংবাদ, কক্সবাজার। সৈকতে অনুষ্ঠানের পর সাগরে পা ভিজে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, চলুন দেখে আসি তার কিছু অংশ।
আরে এই ছেলেগুলো বিকেল আপা একটু বাম দিকে আপা খেলা খেলা দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে 1 কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে কক্সবাজার চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন এলাকায় অর্থনৈতিক অঞ্চল, পর্যটন অঞ্চল, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি চলছে রেল, নৌ সড়ক যোগাযোগ অবকাঠামো উন্নয়নের কাজও। বিশ্লেষকদের মতে অঞ্চল ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ভিত মজবুত হবে। রিপোর্ট সানবির রুপলের। ভৌগোলিক অবস্থানে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী সহ দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোর একপাশে বঙ্গোপসাগর, অন্যদিকে পাহাড়, টিলা, সমতল ভূমির সমন্বয়ে ধান, লবণ, চিংড়ি, কাঁকড়া চাষ ও পর্যটন এখানকার অর্থনৈতিক কর্মকাণ্ডের চালিকা শক্তি। তবে এর বাইরে চট্টগ্রাম বন্দর ও ওই অঞ্চলে গড়ে ওঠা শিল্প কারখানায় জীবিকা নির্বাহ করেন কয়েক লাখ লোক। আর সরকার এই অঞ্চলকে ঘিরে নিয়েছে মহাপরিকল্পনা। বাংলাদেশের দক্ষিণ পূর্ব এলাকার উন্নয়নের একটা বড় পরিকল্পনা তৈরি হচ্ছে। জায়গাটা যেন সর্বোৎকৃষ্ট ব্যবহার করা যায়। আমাদের প্রায় 1 কোটি লোকের কর্মসংস্থান এই এলাকায় আমাদেরকে করতে হবে। আমরা 2-3 বছরের মধ্যে খুব দৃশ্যমান কিছু অগ্রগতি এগুলো সাধিত হবে এবং এর মধ্যে অনেকগুলো ইন্ডাস্ট্রি তৈরি হয়ে যাবে। এর মধ্যে চট্টগ্রামে মিরসরাই, আনোয়ারায় 2টি অর্থনৈতিক অঞ্চল, কক্সবাজারে 2টি ট্যুরিজম অঞ্চল, মহেশখালীতে মাতারবাড়ি সহ বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি টার্মিনাল নির্মাণের কাজ শুরু হয়েছে। পরিকল্পনা আছে গভীর সমুদ্র বন্দর নির্মাণেরও। পরিকল্পনা রয়েছে সাগরের কোল ঘেঁষে মেরিন ড্রাইভ চট্টগ্রাম থেকে ঘুমদুম পর্যন্ত নিয়ে যাওয়া, রেলপথ নির্মাণ, কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নত করা, রাস্তা প্রশস্তকরণ। এছাড়াও বঙ্গোপসাগরে খনিজ অনুসন্ধান ও মৎস্য ও প্রাণী সম্পদকে কাজে লাগানোর পরিকল্পনা। অঞ্চল ভিত্তিক পরিকল্পনা ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। এই শিল্পায়নের কাজ সেটি যেমন ইতিবাচক দিক, আবার একই সাথে এর যে ঝুঁকির জায়গাগুলো রয়েছে, পরিবেশগত দিক এবং একই সাথে নিরাপত্তার দিক রয়েছে, সেই বিষয়গুলো সমভাবে গুরুত্ব দিয়ে যাতে এই অঞ্চলগুলো গড়ে তোলার কাজ চলে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের মতো অন্যান্য অঞ্চলেও আলাদা অর্থনৈতিক পরিকল্পনা করতে পারলে সামগ্রিক উন্নয়নের চিত্র ফুটে উঠবে বলে মত বিশ্লেষকদের। সানবির রুপল, সময় সংবাদ, কক্সবাজার। সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি তদন্তে পানি উন্নয়ন বোর্ডের 14 প্রকৌশলীকে ঢাকায় তলব করেছে দুদক। কাল শুনানি হওয়ার কথা রয়েছে। শুক্রবার রাতে দুদকের পক্ষ থেকে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়। সম্প্রতি পাহাড়ি ঢলে সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে যায়। অকাল বন্যায় জেলার প্রায় 2,20,000 হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে যায়। এতে নিঃস্ব হয়ে পড়েন এ অঞ্চলের প্রায় 4 লাখ কৃষক। এরপরই হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ ওঠে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে গত 2রা মে সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী আব্দুল হাই, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল ইসলাম সরকার ও সুনামগঞ্জের সাবেক নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিনকে সাময়িক বরখাস্ত করে পানি উন্নয়ন বোর্ড। বর্ষা মৌসুম আসার আগেই সিরাজগঞ্জে শুরু হয়েছে নদী ভাঙন। এরই মধ্যে যমুনা নদীর প্রবল স্রোতে বিলীন হয়েছে গাজীপুরের শুভগাছা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত 100 মিটার এলাকা। এজন্য পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি আর উদাসীনতাকেই দায়ী করছেন এলাকাবাসী। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন কবলিত বাঁধের আরও 1000 মিটার ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। শুষ্ক মৌসুমে যমুনার ভাঙনের কবলে পড়েছে সিরাজগঞ্জ। উজান থেকে বয়ে আসা পাহাড়ি ঢলের পানিতে গত কয়েকদিন ধরে যমুনা নদীতে অস্বাভাবিকভাবে পানি বাড়তে শুরু করেছে। যমুনা নদীর প্রবল স্রোতে মুহূর্তে গাজীপুর উপজেলা শুভগাছা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 100 মিটার এলাকা চলে যায় নদীগর্ভে। পানি উন্নয়ন বোর্ড বালির বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। ভাঙনের ফলে বাঁধ ও তার আশেপাশের এলাকার লোকজন ঘরবাড়ি ভেঙে নিয়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন। ভিটে মাটি হারিয়ে দিশেহারা নদী পারের অসহায় মানুষেরা। ভাঙন অব্যাহত থাকলে বর্ষা মৌসুমে হুমকির মুখে পড়বে বাঁধের অভ্যন্তরে থাকা বাহুকা, শুভগাছা, চিলগাছা সহ বেশ কয়েকটি গ্রাম। এলাকাবাসীর অভিযোগ, গত 2 মাস ধরে ভাঙন শুরু হলেও ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড জরুরি কোনো পদক্ষেপ না নেওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। বস্তাটা দিল 2-3 বার বাড়ি ভাঙা হয়, তাহলে কিছু কি থাকে? পর্যাপ্ত পরিমাণ বস্তা দেয়, নৌকা খাটার নাকবে, তাহলে প্রতিরোধ দিতে পারি। সরকারের কাছে আবেদন আমার
যে আমরা এই বাড়িঘর নিয়ে আর কোথায় যাব, আর তোর যাওয়ার কোনো জায়গা নাই। অবশ্য পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তার দাবি, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ করার পাশাপাশি বাঁধের অভ্যন্তরে যাতে পানি ঢুকতে না পারে সেজন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। অস্থায়ীভাবে প্রতিরক্ষামূলক কাজের ব্যবস্থা নিয়েছি এবং পাশাপাশি যাতে প্রকল্পের অভ্যন্তরে কোনো পানি প্রবেশ করতে না পারে সেটার ক্ষেত্রে আমরা একটা বিকল্প বাঁধ রিং ড্যাকেরও ব্যবস্থা নিয়েছি। শুভগাছা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙনে ভিটেহারা হয়েছে প্রায় শতাধিক পরিবার, আর ভাঙন আতঙ্কে রয়েছে বাঁধের অভ্যন্তরে থাকা বাহুকা, শুভগাছা, চিলগাছা, শিমলা সহ কয়েকটি গ্রামের প্রায় 5 লক্ষাধিক মানুষ। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। দুপুরের সময় আরো থাকছে। জুন জুলাইয়ের মধ্যে মালিবাগ শান্তিনগর এলাকার জলাবদ্ধতা দূর হবে। দায়িত্ব নেওয়ার 2 বছর পূর্তিতে বললেন ঢাকা দক্ষিণের মেয়র। আগামীতে দৃশ্যমান আরও অগ্রগতির আশ্বাস। এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সাধারণ সম্পাদক জায়েদ। বাংলা চলচ্চিত্রের উন্নয়নে কাজ করার অঙ্গীকার। রাজধানীতে ঊর্ধ্বমুখী চালের বাজারে এক সপ্তাহে কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে চালের দাম। তবে গেল কয়েকদিন ধরে আবহাওয়া অনুকূলে থাকায় সরবরাহ সংকট কাটতে শুরু করেছে বলে জানান আড়ত মালিকরা। পাইকারি দরে ডালের দাম কমলেও আবার বেড়েছে চিনির দাম। কেজিতে 10 টাকার বেশি বেড়েছে আদা রসুনের দামও। সরবরাহ পর্যাপ্ত থাকায় রমজানে এসব পণ্যের দাম কমে আসবে বলে মনে করেন পাইকাররা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। প্রতি বছর এই সময় নতুন চালে ভরপুর থাকে রাজধানীর মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেটের আড়তগুলো, কিন্তু এবারের চিত্র ভিন্ন। অতিবৃষ্টি, পাহাড়ি ঢল আর অকাল বন্যায় ক্ষতির কারণে আরো কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে পাইকারদের। বন্যায় ফলন নষ্টের কারণে কয়েক সপ্তাহ ধরেই ধানের দাম বাড়তি আর বাজারে পর্যাপ্ত চাল নেই। এমন যুক্তিতে লাগাতার বাড়ছে চালের দাম। চলতি সপ্তাহের শুরুতেও চালের দাম কমার কোনো খবর নেই আড়তগুলোতে। তবে দেশের উত্তর পশ্চিমাঞ্চল থেকে নতুন চাল বাজারে আসতে শুরু করেছে বলে জানান ব্যবসায়ীরা। বৈশাখ মাসের প্রথম সপ্তাহের দিকে চলে আসে, কিন্তু এবছর বৈশাখ মাসের শেষের দিকে, তারপর চাইলে আসতে পারলো না। চাইলে আমদানি নেই, 100 বছর চাইলে 10 বছর চাইলে। আগে যেভাবে ছিল তার থেকে 2-3 টাকা বাড়ছে। আমদানিটা খুব বেশি শর্ট ছিল, এটা কিছুটা রিকভারি হচ্ছে গতকালকের থেকে। রৌদ্র হওয়ার পরে গতকালকের থেকে বেশ আমদানি হয়েছে। আদা রসুন পেঁয়াজে ভরপুর আড়তগুলোতে মাসের শুরুতে বেড়ে যায় বেচাকেনা। চাহিদা বাড়ায় আদা রসুনের দাম বাড়লেও কেজিতে 2 থেকে 3 টাকা কমেছে পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজ থেকে 25 থেকে 26 টাকা, আর এলসি পেঁয়াজ থেকে 15 থেকে 16 টাকা। রমজানে বাড়ার তো কোনো প্রশ্নই উঠে না, কিন্তু রমজানের জন্য যে মাল যারা দরকার সবাই মাল মোটামুটি নিয়ে নিচ্ছে। গত সপ্তাহে যে আদা বেচি আমরা 42 টাকা, সে আদা আজকে 50-52। চায়না রসুন গত সপ্তাহে আমরা যেটা বেচি 190-95, আজকে এটা 210-15। এক সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে চিনির দাম। কেজিতে 2 টাকা বেড়ে ছোলা বিক্রি হচ্ছে 80 টাকায়। তবে কিছুটা কমেছে দেশি বিদেশি ডালের দাম। চিনি হলো 1 সপ্তাহ বা 10 দিন আগে এটা আমরা বিক্রি করছি হলো 2900 টাকা বস্তা, মানে 58 টাকা কেজি। আর সেটা এখন বিক্রি করতেছি হলো 63 টাকা বা 63 টাকা 20 পয়সা। হঠাৎ করে মিল ডেলিভারি বন্ধ করে দিয়েছে, সেই দাম বাড়িয়ে গেছে। দেশি মসুর প্লাস হলো মোটা মসুর 2 টাকা 3 টাকা কম আছে বাজার। অন্য বাজার মোটামুটি সমানে আছে। পাইকাররা জানান স্থিতিশীল রয়েছে সয়াবিন তেল ও মশলার বাজার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি যেহেতু সংসদে নেই তাই তারা আগামী নির্বাচনকালীন সরকারে থাকতে পারবে না। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। এই জঙ্গিবাদ, মৌলবাদ, আমাদের স্বাধীনতার পরাজিত শক্তি, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিপরীতে দেশে আজকে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। মৌলবাদ এবং জঙ্গিবাদকে যদি আমরা প্রতিহত করতে চাই, যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে তাদেরকেও আমাদেরকে প্রতিহত করতে হবে। বেগম খালেদা ভীষণ 30 ঘোষণা করবেন, নতুন একটা ধাপ্পাবাজি। এই ধাপ্পাবাজি যে জনগণকে আর ভুলানো যাবে না। আমরা আশা করি এরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আমরা চাই তাদের সাথে নির্বাচনী খেলা আমরা খেলতে চাই। কিন্তু তারা যদি নির্বাচনে না আসেন, তাদেরকে তোষামত করে নির্বাচনে আনার প্রশ্নই ওঠে না। আগামী নির্বাচন হবে, সেই নির্বাচনে সময় নির্বাচনকারী সরকার হিসেবে সরকার পরিচালনা করবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। যেহেতু আপনারা সংসদে নাই, সেহেতু সেই সরকারে অংশগ্রহণ করার সুযোগও আপনাদের নাই। কাজেই অহেতুক বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করবেন না এবং আবারও
সন্ত্রাসের পথে হাঁটার চেষ্টা করবেন না, তাহলে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। আগামী জুন জুলাইয়ের মধ্যে রাজধানীর মালিবাগ শান্তিনগর এলাকার জলাবদ্ধতা দূর হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার 2 বছর পূর্তিতে নগর ভবনের সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। তিনি বলেন, জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দায়িত্ব নেয়ার পর তিনি মতিঝিল, গুলিস্তান সহ আশপাশের এলাকা হকার মুক্ত করেছেন। সবার সহযোগিতা পেলে আগামী 3 বছরে আরও দৃশ্যমান অগ্রগতি হবে বলেও আশা প্রকাশ করেন মেয়র সাইদ খোকন। গত 7 থেকে 8 মাস আগে এই শান্তিনগর এলাকাকে জলাবদ্ধতা মুক্ত করবার জন্য ড্রেনেজ নেটওয়ার্কিং সিস্টেমের কাজ আমরা শুরু করেছি। আপনারা জেনে আনন্দিত হবেন, আমরা অলমোস্ট 85 to 90% কাজ ইতিমধ্যে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী জুলাই আগস্ট মাসে যে বর্ষা মৌসুম শুরু হবে, সেই বর্ষা মৌসুমে শান্তিনগর এলাকার জলাবদ্ধতা থাকবে না। বরিশালে বিএনপির তৃণমূল কর্মী সভায় কেন্দ্রীয় নেতাদের সামনে 2 গ্রুপের মধ্যে হাতাহাতি ও হট্টগোল হয়েছে। দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে এই ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মহানগর উত্তরের কর্মী সভায় মুলাদি পৌর বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বক্তৃতায় তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে কথা বলেন। এতে ক্ষিপ্ত হয়ে দলের অপর পক্ষ তার কাছ থেকে মাইক কেড়ে নিয়ে লাঞ্ছিত করে। এ ঘটনায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতি হয়। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও সেলিমা রহমান মঞ্চে উপস্থিত ছিলেন। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এই ঘটনার পর অনুষ্ঠানস্থলে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মাদারীপুরে বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 12 নেতাকর্মী। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে 20 জনকে। সকালে সদর উপজেলার চরমুগড়িয়া এলাকায় এই ঘটনা হয়। পুলিশের প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল স্থানীয় বিএনপির কর্মী সভার অনুমতি চাইলে পুলিশ নাকচ করে দেয় তা। পরে আজ সকালে চরমুগড়িয়া এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মী সভায় যোগ দিতে উপস্থিত হন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সহ জেলা, উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এক পর্যায়ে ছোটাছুটি শুরু হলে 4 রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত 12 জনকে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। শত শত অটো দাঁড়াই আছে, সাধারণ মানুষ যাইতে পারতেছে না, রোগীরা যাইতে পারতেছে না। এরা চরমুগড়িয়া থেকে এক গ্রুপ যাচ্ছে, ওই দিক খাগদিক থেকে আরেক গ্রুপ আইসে, দুই গ্রুপ জটলা বাজাইছে। যার কারণে আমরা চাইছি যে এই রাস্তাটা পরিষ্কার করে দিতে, যার কারণে আমাদের কিছুটা লাঠিচার্জ করা লাগছে। দুপুরের সময় আরো থাকছে। এবার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে হ্যাকিং এর অভিযোগ, ম্যাক্রো শিবিরের ইমেল ফাঁস। কাল দ্বিতীয় দফার ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। প্রখর রোদ আর কালবৈশাখী ঝড়ে তেজোদ্দীপ্ত ঋতু গ্রীষ্ম। সূর্যের দাপুটেপনা বনবনানী, প্রান্তর আর লোকালয়কে করে তোলে রুক্ষ। প্রকৃতির অপার রহস্যে বৈশাখ জ্যৈষ্ঠ এই 2 মাস সাজে ভিন্ন রূপে। সাতিরা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তারিকুল ইসলাম ও শামসুল হক প্রিন্স। কম যায় না সোনালু, নিজেকে থোকায় থোকায় ঝুমকোর মতো সাজিয়ে যেন বলতে চাইছে উৎসবের সময় তো এখনই। প্রান্তর জুড়ে নানা রঙের নকশি কাঁথা মুড়িয়ে রাখলেও এ যে গ্রীষ্মকাল। সূর্যের তাপে নানা প্রাণীর হাহাকার, তেষ্টা মেটাতে তাই পানির সন্ধানে ছোটাছুটি আর ডাকাডাকি এই ঋতুকে করেছে তেজশ্রী। সময়ের সাথে পাল্লা দিয়ে চলা নাগরিক জীবনে সুযোগ মেলে কি এই অপার সৌন্দর্য উপভোগের? আমি কোনো কারণে স্যাড আছি? ফুলগুলো দেখলে মনে হয় জানি না স্যাড থাকার কোনো রিজনই নাই। আর যতই ব্যস্ত থাকুক না কেন, যতই এখানে আসলে ফুলের রিটার্ন দেখলে অন্যরকম একটা শান্তি। আমার সবচেয়ে ভালো লাগে কৃষ্ণচূড়া ফুলকে। এই ফুলটা সকালবেলা দেখলে মনে আনন্দ আসে। এদের মতোই চোখটা খুলে তাকালেই পেয়ে যাবেন তেজদীপ্ত আর আত্মবিশ্বাসী এই গ্রীষ্মকে। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।
নিজস্ব ঐতিহ্য সংরক্ষণ করেই প্রাকৃতিক সম্পদকে কিভাবে পর্যটন স্থানে রূপ দেওয়া যায় তার বেশ ভালো উদাহরণ ভুটান। স্বতন্ত্র সংস্কৃতি, আন্তরিক আতিথেয়তা বা বহু ভাষাজ্ঞান সবকিছুই যেন ভুটানকে পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বায়নের যুগেও অনুন্নত এই দেশটির পর্যটন নীতি অনুসরণীয় হতে পারে অনেক দেশের জন্যই। ভুটান থেকে ফিরে আরো জানাচ্ছেন আজহার লিমন, ক্যামেরায় ছিলেন আমিন রহমান। পাহাড় আর মেঘের এমন মিতালি হয়তো পৃথিবীর আরো অনেক স্থানেই চোখে পড়বে, কিন্তু হিমালয়ের পূবের দেশ ভুটান যেন একটু বেশি মায়াবী। শুধু বিশ্বের সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তির দেশ কিংবা ঐতিহ্যবাহী রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা নয়, দেশটির প্রতিটি শহরের পরিচ্ছন্নতা, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা থেকে ঐতিহ্যবাহী পোশাক সবকিছুই মুগ্ধ করবে ভ্রমণ পিপাসুদের। অথচ বিশ্ব দরবারে দেশটির প্রতিনিধিত্বের ইতিহাস খুব বেশি পুরনো নয়। 19 শতকের মাঝামাঝি সময় পর্যন্ত ভুটান ছিল একটি বিচ্ছিন্ন রাষ্ট্র, যে কারণে দেশটিকে বলা হতো লোমুন বা দক্ষিণের অন্ধকারাচ্ছন্ন দেশ। কিন্তু গেল দশকগুলোতে দেশটি যেমন পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগিয়েছে, তেমনি লোমুন থেকে রূপান্তরিত হয়েছে দক্ষিণের সুইজারল্যান্ডে। কিন্তু কি করে ক্রমাগত এগিয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার এই ছোট্ট দেশটি? এর উত্তর মিলবে ভুটানের সাধারণ ট্যাক্সি চালক থেকে হোটেল পরিচারিকা পর্যন্ত সবার কাছ থেকে। পেশাগত নিষ্ঠা, যোগাযোগ দক্ষতার সাথে যারা ঠিকই রপ্ত করেছেন আতিথেয়তার শৈলী। এই হোটেলে আমরা আমাদের অতিথিদেরকে পরিবারের অংশই ভাবি। হয়তো কখনো তারা আমাদের উপর রেগে যান, তবে তাদেরকে আমরা খুশিই দেখি। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই এদেশে কেউ বেড়াতে আসুক না কেন, আমরা তাদেরকে বিশেষ অতিথি ভাবি। ভুটানিজরা অনেক বড় হৃদয়ের, যে কাউকে আমরা যে কোনো সময় বন্ধু ভাবতে পারি। 46,000 বর্গমাইল আয়তনের ভুটানের 7 লাখ অধিবাসীও জানেন বিদেশি অতিথি আপ্যায়নের শেষ সূত্র। আমরা আমাদের প্রতিবেশী দেশগুলো থেকে আসা অতিথিদের খুবই ভালোবাসি। আসলে অতিথি পরায়ণতা আমাদের শেকড়ের সাথে মিশে আছে। আমরা আমাদের অতিথিদেরকে পরিবারের একজন হিসেবেই বিবেচনা করি। আমরা চাই তারা নিরাপদে এবং আনন্দে এখানে অবস্থান করুক এবং তিলোত্তমা ভুটানের সৌন্দর্য উপভোগ করুক। ভুটানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত জিষ্ণু রয় চৌধুরী বললেন, আইন মানার প্রবণতায় অন্য জাতি থেকে আলাদা করেছে ভুটানকে। প্রথমত আবহাওয়া আপনার প্রতিকূল না ঠান্ডার জন্য। সেকেন্ডলি পলিউশন একদম নাই বলা যায়। আর মানুষ আইন মান্যকারী। বিশ্বায়নের কারণে অনেক ধরনের জিনিসই আসে, কিন্তু তারা তাদের ঐতিহ্য, তাদের সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য সবসময় তারা নিবেদিত। আপনি ঘর বাড়ির ডিজাইন দেখেন বাইরের দিক দিয়ে, সবগুলো এক। প্রাণী ও উদ্ভিদের অভয়ারণ্য ভুটানের 70%ই অরণ্য আবৃত। আজহার লিমন, সময় সংবাদ, থিম্পু, ভুটান। বিকেলে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে সেখানে দলীয় নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। দর্শক, সেখানে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মোটসে আপনি দেখতে পাচ্ছেন যে জনসভার সব আয়োজন কিন্তু সম্পন্ন করা হয়েছে এবং বেলা 3টা নাগাদ কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে উপস্থিত হবেন এবং এরই মধ্যে কিন্তু কক্সবাজার, উখিয়া, টেকনাফ এবং রামুল বিভিন্ন উপজেলা থেকে কিন্তু আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থক ছাড়াও ব্যাপক লোক সমাগম কিন্তু এই স্টেডিয়ামে হয়েছে। এবং আপনি জানেন যে 2014 সালে সর্বশেষ প্রধানমন্ত্রী কিন্তু এখানে এসে জনসভা করেছিল এবং সেই জনসভায় কিন্তু প্রধানমন্ত্রী নানা ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে যে উদ্বোধন কিংবা যে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, যেসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর তখন স্থাপন করেছিলেন সেগুলো কিন্তু আজকে এই জনসভা স্থল থেকে উদ্বোধন করবেন। এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের পর কিন্তু এখানকার যে জনসভাগুলো আছে সেই জনসভায় সমবেত যে নেতা কর্মী কিংবা সাধারণ জনগণ উপস্থিত রয়েছেন তাদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন। এবং জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে এই স্টেডিয়ামে কিন্তু প্রায় 2 লাখের বেশি মানুষের জমায়েতের ক্ষমতা আছে এবং তারা এই জনসভাকে কেন্দ্র করে কিন্তু মাসব্যাপী যে প্রচারণা কিংবা এখানে
সমাগমের যে আয়োজন সেটা করেছিল এবং সেই অংশ হিসাবে তারা আশা করছেন যে আজকের এই জনসভা সেই জনসভা কিন্তু বিভিন্ন উপরে জমায়েত হবে এবং ইতিমধ্যে কিন্তু স্থানীয় যে নেতারা রয়েছে জনসভায় তারা বক্তব্য রাখছেন এবং আপনি জানেন যে তার আগে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে যে মেরিন ড্রাইভ উদ্বোধন করেছেন, বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ সেটা উদ্বোধন করেছে। তো তারা আশা করছেন যে প্রধানমন্ত্রী কিন্তু যতবারই কক্সবাজার এসেছেন ততবারই কক্সবাজারের জন্য বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড তিনি দিয়েছেন এবং সেই সাথে কিন্তু যে কক্সবাজারের মানুষের কিভাবে আর্থসামাজিক উন্নয়ন হয় সেই উন্নয়নের ধারাবাহিকতার জন্য কিন্তু তিনি তাদের কাছে নানা ওয়াদা করেছেন এবং তারা আশা করছেন এই জনসভা থেকে হয়তো আরো কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ডের ঘোষণা সেটা আসতে পারে। তো এখনো পর্যন্ত আমার কাছে এই জনসভা থেকে ছিল সর্বশেষ খবর। দর্শক, বিকেলে কক্সবাজারে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন রিপোর্টার ফেরদৌস লিপি। চলে যাচ্ছি পরের খবরে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক জায়েদ খান। সকালে বিএফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে নির্বাচন কমিশনার মন্তাজুর রহমান আকবর এ ফল ঘোষণা করেন। সহ সভাপতি নির্বাচিত হয়েছেন রিয়াজ ও নাদের খান, সহ সাধারণ সম্পাদক আরমান, সাংগঠনিক সম্পাদক সুব্রত। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন অঞ্জনা, আলিরাজ, জেসমিন, নাসরিন, পপি, পূর্ণিমা, ফেরদৌস, মৌসুমী, রোজিনা, সুশান্ত ও সাইমন। এবার 21টি পদের বিপরীতে 57 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এ ভোট গ্রহণ হয়। এতে 624 জন ভোটারের মধ্যে 557 জন ভোট দেন। আমাদের যা প্রয়োজন সেই প্রয়োজনটাকে আমরা এত সুন্দর করে তুলে ধরবো দেশ প্রধানের কাছে বা প্রশাসনের কাছে এবং তাদেরকে বুঝতে বাধ্য করাবো যে এই জিনিসটা আমাদের দরকার। আমি আশা করি আমাদের উপদেষ্টা মণ্ডলী এবং আমার যে 21 জনের কার্যনির্বাহী পরিষদ আছে আমরা মিলে একটা এই দেশে নতুন করে একটা ধামাকা সৃষ্টি করে দেবো। নায়ক রাজরাজ্জাক, সোহেল রানা, ফারুক, আলমগীর, ইলিয়াস কাঞ্চন এদের সবাইকে নিয়ে একটা উপদেষ্টা মণ্ডলী গঠন করে আমরা জুনিয়র এবং সিনিয়র সব শিল্পীর সম্মিলনে একটি সুন্দর শিল্পী সমিতি গঠন করে আমরা আমাদের চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। শিক্ষক সংকট, আধুনিক প্রযুক্তির অভাব সহ নানা সীমাবদ্ধতায় সম্ভব হচ্ছে না মানসম্পন্ন কারিগরি শিক্ষা নিশ্চিত করা। এ শিক্ষার প্রসারে সরকারের আগ্রহকে স্বাগত জানিয়ে শ্রমবাজারের চাহিদা উপযোগী পাঠ্যক্রম তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। খলিলুর রহমানের ছবিতে রিপোর্ট করেছেন মুজাহিদ শুভ। 80-র দশকে কেনা লেদ মেশিনে প্রশিক্ষণ নিচ্ছে আধুনিক বাংলাদেশের শিক্ষার্থীরা। কারিগরি শিক্ষায় প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উল্লেখযোগ্য সংখ্যক যন্ত্রপাতি নষ্ট। এছাড়া অধিকাংশ যন্ত্রপাতি স্বয়ংক্রিয় না হওয়ায় গ্র্যাজুয়েট হয়েও ভালো মানের ইন্ডাস্ট্রিতে জায়গা পেতে হিমশিম খাচ্ছে শিক্ষার্থীরা। চাকরি জুটলেও বিভিন্ন কলকারখানার অটোমেটিক পদ্ধতির সাথে মানিয়ে নিতে বিলম্ব হচ্ছে তাদের। বিগত কয়েক বছরে কোনো প্রতিষ্ঠানে আধুনিক কিছু যন্ত্রপাতি কেনা হলেও তা পরিচালনার যোগ্য শিক্ষকের সংকট রয়েছে। আমাদের এখানে পড়াশোনাটা খুব ভালো হয় কিন্তু আমাদের মেশিনগুলো একটু সমস্যা করে। দেখা যায় আধুনিক মেশিন আছে কিন্তু সবগুলো নাই। জব করতে গেলে আমাদের প্রশিক্ষণটা ওরকম মিলতেছে না। আমাদের প্রশিক্ষণটা যদি উন্নত না হচ্ছে চাহিদার সাথে জবের চাহিদার সাথে আমাদের তাল মিলাতে পারছি না। যদি আমরা ভালো প্রশিক্ষণ এবং ভালো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে পারতাম সেক্ষেত্রে আমাদের স্যালারিটা আরো বেশি ভালো হতো। কারিকুলাম অনুযায়ী 80 ভাগ ব্যবহারিক ক্লাস নেবার কথা থাকলেও বেশিরভাগ প্রতিষ্ঠানে দেয়া হয় না 40 ভাগও। শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক সব ধরনের যন্ত্রপাতির সীমাবদ্ধতা থাকায় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কয়েক মাসের ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ চাই শিক্ষার্থীরা। সরকারের কাছে আবেদন যে আমরা যাতে এই আমাদের যে ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা যাতে ইন্ডাস্ট্রিতে লিঙ্ক আপ রেখে ওখানে যেন আমরা প্রশিক্ষণ নিতে পারি। কারিগরি শিক্ষার প্রসারে সমাজের ধ্যান ধারণার পরিবর্তন দরকার সবার আগে। পাশাপাশি ইন্ডাস্ট্রির চাহিদার আলোকে কারিগরি শিক্ষার কারিকুলাম ঢেলে সাজানোর পরামর্শ বিশেষজ্ঞদের। ইন্ডাস্ট্রিতে যে বাস্তবে এই কারিকুলামগুলোকে আনতে হবে, এর কারিকুলামে ইনপুট করতে হবে। তাইলে হয়তো দেখা যাবে যে ইন্ডাস্ট্রির চাহিদা আমরা মেটাতে পারছি। তাইলে বাইরের দেশের থেকে আমাদের এক্সপার্ট আনার দরকার নেই। স্টেপ প্রকল্পের আওতায় প্রতি মাসে 2,80,000 শিক্ষার্থীকে 800 টাকা ও 78,000 শিক্ষার্থীকে প্রশিক্ষণ বাবদ 700 টাকা করে বৃত্তি প্রদান করা হচ্ছে। প্রশিক্ষিত শিক্ষক ও আধুনিক টেকনোলজির সমন্বয়ে কারিগরি শিক্ষার গুণগত মানোন্নয়নের কথা ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি শিক্ষার্থীদেরকে
দেশ ও দেশের বাইরের শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলার আশ্বাস শিক্ষামন্ত্রীর। বর্তমান প্রযুক্তির যুগের সাথে সংগতিপূর্ণ কাজের সাথে সম্পৃক্ত করে আমরা আমাদের নতুন প্রজন্মকে তৈরি করতে পারি এবং সেটাই কারিগরি বৃত্তিমূলক শিক্ষা। তাহলে পরে আমাদের সকলের জন্য দেশেও কাজ হবে, দেশেরও উন্নতি হবে, সম্পদ বৃদ্ধি পাবে, বিনিয়োগকারীরা সস্তায় যোগ্য লোক পাবে। বর্তমানে 14 ভাগ হলেও আগামী 30 সালের মধ্যে 30 ভাগ শিক্ষার্থীকে কারিগরি শিক্ষার সাথে যুক্ত করার পরিকল্পনা সরকারের। তবে সেক্ষেত্রে সংখ্যার চেয়েও মানের দিকে বেশি জোর দেওয়ার পরামর্শ শিক্ষাবিদদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। কুষ্টিয়ায় কবিগুরুর 156তম জন্মবার্ষিকী উপলক্ষে চলছে নানা আয়োজনের প্রস্তুতি। কুঠিবাড়িকে সাজিয়ে তুলতে দিনরাত কাজ করছেন শ্রমিকরা। বিশ্বকবির জন্মজয়ন্তীকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বাবুল হোসেনের ছবি এবং SM রাশেদের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। নানাভাবে সাজিয়ে তোলার চেষ্টা চলছে কবিগুরুর স্মৃতিধন্য শিলাইদহের কুঠিবাড়ি। মঞ্চ নির্মাণের পাশাপাশি সড়কের দুপাশে শোভাবর্ধনের কাজ চলছে। ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে কবির ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র। বিশ্বকবির জন্মজয়ন্তীকে সামনে রেখে দিনরাত কাজ করছেন তারা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত আসবাবপত্র সহ ছবিগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম রাত দিন ধরে করছি, যাতে দর্শনার্থী এসে আনন্দ পায়। বাগানে যেসব আগাছাগুলো আছে এই আগাছাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তাতে সৌন্দর্য বৃদ্ধি হয়, এই জন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি। প্যান্ডেল তৈরি করতেছি নির্দিষ্ট টাইমে, আশা করি নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা এই প্যান্ডেলের কাজ শেষ করব। উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। পোশাকে এবং সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন করার পরিকল্পনা রয়েছে। ওখানে টিবি টিম এবং ডিএসবি টিম কাজ করবে। চেকপোস্টের ব্যবস্থা করছে যেন কোনো ধরনের কোনো নাশকতা বা কোনো ধরনের কোনো আইন শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ কেউ ঘটাতে না পারে। আগামী 25শে বৈশাখ থেকে জেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে শুরু হবে 3 দিন ব্যাপী রবীন্দ্র স্মরণ উৎসব। সময় সংবাদ, কুষ্টিয়া। দেশের বাইরের খবর। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র একদিন আগে মধ্যপন্থী প্রার্থী ইমানুয়েল ম্যাক্রোর প্রচার শিবিরের ইমেইল হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে অনলাইনে ফাঁস হওয়া বিভিন্ন নথির মধ্যে অনেক ভুয়া তথ্য রয়েছে বলে দাবি দলটির। কাল ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ হবে। এরই মধ্যে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী মধ্যপন্থী ইমানুয়েল ম্যাক্রো ও কট্টর ডানপন্থী ম্যারি লপেন তাদের প্রচারণা শেষ করেছে। নির্বাচন পূর্ব জনমত জরিপে লপেনের চেয়ে ম্যাক্রো প্রায় 20% জনসমর্থন নিয়ে এগিয়ে থাকলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছেন বিশ্লেষকরা। এবার লা লিগার খবর। পয়েন্ট টেবিলের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন নিয়ে আজ রাতে মাঠে নামবে বার্সেলোনা। প্রতিপক্ষ ভিয়ারিয়াল। 35 ম্যাচে বার্সার সংগ্রহ 81 পয়েন্ট। সমান ম্যাচে 63 পয়েন্ট নিয়ে ভিয়ারিয়াল আছে 5ম স্থানে। শিরোপার লড়াইয়ে টিকে থাকতে হলে ভিয়ারিয়ালের বিপক্ষে কোনো ভুল করা চলবে না কাতালানদের। নো ক্যাম্পে ম্যাচটি শুরু হবে রাত 10:30টায়। চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্টাসের কাছে হেরে বিদায় নেওয়ার পর থেকে জয়ের ক্ষুধায় তেতে আছে বার্সা। এ ম্যাচে হার বা ড্র করলেই বিপদ, কারণ রাতে পরের ম্যাচে গ্রানাডার বিপক্ষে লড়বে রিয়াল। সে ম্যাচে মাদ্রিদিস্তানরা জিতলে শিরোপার রেসে পিছিয়ে পড়বে কাতালানরা, তাই ভুল করতে চাইবে না লুই এনরিকের দল। মাঝ মাঠে এ ম্যাচেও বার্সার হয়ে মাঠে নামতে পারবেন না অভিজ্ঞ ইনিয়েস্তা, নেই ভিদাল, ম্যাথিউ ও রাফিনহা। তবে আন্তর্জাতিক ফুটবলে আপিল করায় এরই মধ্যে ফিফা মেসির নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় নির্ভর হয়ে ম্যাচ খেলতে পারবেন বার্সার গোল মেশিন। অন্যদিকে প্রতিপক্ষ ভিয়ারিয়াল শেষ 5 ম্যাচে একমাত্র আলাভেসের কাছে হারের স্বাদ পেয়েছে। পরিসংখ্যানেও তারা খুব একটা পিছিয়ে নেই বার্সার চেয়ে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে দেশ ছেড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও কাটার মাস্টার মুস্তাফিজ। শুক্রবার সাকিব ও মুস্তাফিজ একসাথে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়েন। তাদের সাথে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফির যাওয়ার কথা থাকলেও ব্যক্তিগত কারণে আজ রাতে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গেছে। ত্রিদেশীয় সিরিজের আগে রোববার আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। এই প্রস্তুতি ম্যাচে সাকিব, মুস্তাফিজ ও মাশরাফিরা বিশ্রামে থাকবেন। 12ই মে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের আরেক প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
দুপুরের সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কক্সবাজারে মেরিন ড্রাইভের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে বোয়িং বিমানের চলাচল শুরু। বললেন 4 লেনে উন্নীত হবে চট্টগ্রাম কক্সবাজার সড়ক। সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি তদন্তে পানি উন্নয়ন বোর্ডের 14 প্রকৌশলীকে ঢাকায় তলব। কাল দুদকের শুনানি। বর্ষা মৌসুমের আগেই সিরাজগঞ্জে নদী ভাঙন শুরু। নিরাপদ আশ্রয়ের খোঁজে নদী পাড়ের মানুষ। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি দায়ী বলছেন এলাকাবাসী। বরিশালে বিএনপির কর্মী সভায় কেন্দ্রীয় নেতাদের সামনে দু গ্রুপের হাতাহাতি হট্টগোল। মাদারীপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত 12। এবং মানসম্পন্ন কারিগরি শিক্ষা নিশ্চিত করতে শ্রমবাজারে চাহিদা উপযোগী পাঠ্যক্রম তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।